অন্ধকারে কাঠের গাদায় ধাক্কা খেলাম। পুলিশ ব্রিজের মুখ আটকে ব্যারিকেড উঠেছে সেখানে। স্ত্রাগানভ প্রাসাদের সামনে দেখলাম জন কয়েক সৈন্য একটা 3 ইঞ্চি কামান ঠেলে আনলো। রকমারি উর্দি পরা সব সৈন্য উদ্দেশ্যহীনের মতো আসছে যাচ্ছে আর প্রচুর কথা বলছে। নেভস্কিতে মনে হলো যেন গোটা শহর বেড়াতে বেরিয়েছে। প্রতিটি মোড়েই লোকে প্রচণ্ড ভিড় করে উত্তেজিত বিতর্ক শুনছে। সঙ্গীন লাগানো বন্দুক নিয়ে মোড়ে মোড়ে পাহারা দিচ্ছে জন 12 সৈন্যের এক একটা দল। দামি ফারকোট পরা লালমুখ বুড়োরা তাদের কিল তুলে শাসাচ্ছে, গালিবর্ষণ করছে সুসজ্জিত মহিলারা, আর বিব্রতের মতো হেসে ক্ষীণ কৈফিয়ত দিচ্ছে সৈন্যগুলো। ওলেগ, রিউরিক, সাভিয়াতোস্লাভ এইসব রাজাদের নামাঙ্কিত রাস্তাগুলোয় যাতায়াত করছে সাঁজোয়া গাড়ি। বড় বড় লাল অক্ষরে তাদের গায়ে লেখা র স দ র প, রুশ সোশ্যাল ডেমোক্রেটিক শ্রমিক পার্টি। এক বান্ডিল কাগজ বগলদাবা করে একজন কাগজওয়ালা মিখাইলভস্কি সড়কে আসা মাত্রই তাকে ছেঁকে ধরল সবাই। 1 রুবল, 5 রুবল, 10 রুবল দাম দিয়ে কাগজ কেনার জন্য উন্মাদ কাড়াকাড়ি পড়ে গেল। কাগজটা রাবচি ই সলদাত, প্রলেতারীয় বিপ্লবের বিজয় ঘোষিত হয়েছে তাতে। তখনও যেসব বলশেভিক জেলে ছিল তাদের মুক্ত করা হয়েছে, ফ্রন্ট ও পশ্চাৎভাগের সৈন্যদের ডাক দেওয়া হচ্ছে সমর্থনের জন্য। মাত্র 4 পাতার ছোট্ট একটা আলুথালু কাগজ বড় বড় হরফে গিজগিজ করছে, কিন্তু খবর কিছু নেই। সাদোভায়া রাস্তার মোড়ে প্রায় 1000-2 লোক জড়ো হয়ে তাকিয়ে আছে একটা উঁচু বাড়ির ছাদের দিকে। ছোট্ট একটা লাল ফুলকি সেখানে জ্বলছে আর নিভছে। দেখছ তো? লম্বা এক চাষি সেদিকে দেখিয়ে বলল, উস্কানি আর কি, শিগগিরই গুলি চালাতে শুরু করবে লোকজনদের ওপর। তবে গিয়ে তদন্ত করে দেখার কথা কারো মনে হলো না। আমরা যখন এসে পৌঁছলাম তখন আলোয় ঝকঝক করছে স্মোলনি। প্রতিটি রাস্তা থেকে অন্ধকারে ত্রস্তগতি ঝাপসা সব মূর্তির স্রোত এসে মিলছে এখানে। আসছে যাচ্ছে মোটর আর মোটরসাইকেল। প্রকাণ্ড এক হাতিরঙা সাঁজোয়া গাড়ি মাথার দুদিকে 2 লাল ঝান্ডা উড়িয়ে ক্ষণক্ষণে সাইরেন বাজিয়ে ছুটে গেল। বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল। বাইরের ফটকে অগ্নিকুণ্ড জ্বালিয়েছে লালরক্ষীরা, ভেতরকার গেটের কাছেও আগুন জ্বলছিল। তার আভায় শান্তিরা আমাদের ছাড়পত্রটা ধীরে ধীরে বানান করে পড়ল এবং আমাদের আপাদমস্তক তাকিয়ে দেখল। দরজার দুপাশে 4টে মেশিন গানের ওপর থেকে ক্যানভাসের ঢাকনাগুলো খুলে ফেলা হয়েছে। গুলির বেল্টগুলো ঝুলে আছে সাপের মতো। আঙিনায় গাছগুলোর নিচে দাঁড়িয়ে আছে একপাল সাঁজোয়া গাড়ি, গর্জন করছে তাদের ইঞ্জিন। লম্বা নিরাভরণ স্বল্পোজ্জ্বল হলগুলো হাঁকাহাঁকি, ডাকাডাকি ও পদপাতের শব্দে মুখরিত। কেমন একটা বেপরোয়া আবহাওয়া চারিদিকে। সিঁড়ি বেয়ে নামলো একদল লোক, কালো কুর্তা আর গোল গোল কালো লোমের টুপি পরা মজুর। অনেকের কাঁধেই রাইফেল ঝুলছে। ছাই রঙের ফার টুপি পরা ধুলোরঙা কর্কশ ওভারকোটে সৈন্য। 2-1 নেতা লুনাচার্স্কি কামেনেভ একটা পেট ফোলা পোর্টফোলিও বগলদাবা করে ব্যস্ত উদ্বিগ্ন মুখে চলেছেন একটা দলের কেন্দ্রবিন্দু হয়ে। দলের সকলেই কথা বলছে একসঙ্গে। পেত্রোগ্রাদ সোভিয়েতের জরুরি অধিবেশনটা শেষ হয়েছে তখন। কামেনেভকে থামালাম। চটপটে বেঁটে একটা লোক, জলজলে চওড়া মুখ, প্রায় যেন কাঁধ থেকে উঠেছে। কোনো ভূমিকা না করে তিনি সদ্যগৃহীত সিদ্ধান্তটা পড়ে শোনালেন দ্রুত ফরাসিতে। পেত্রোগ্রাদ প্রলেতারিয়েত ও গ্যারিসনের বিজয়ী বিপ্লবকে অভিনন্দন জানিয়ে শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের পেত্রোগ্রাদ সোভিয়েত বিশেষ করে এই অভ্যুত্থানে জনগণ যে ঐক্য, সংগঠন, শৃঙ্খলা ও পরিপূর্ণ সহযোগিতা দেখিয়েছে তার উপর জোর দিচ্ছে। এত কম রক্তপাতে এত চমৎকার সাফল্যের অভ্যুত্থান বিরল। সোভিয়েত তার এই দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে যে বিপ্লবের ফলে সোভিয়েত সরকার হিসেবে যে শ্রমিক ও কৃষকের সরকার প্রতিষ্ঠিত হবে এবং শিল্প শ্রমিকদের জন্য সমগ্র গরিব কৃষক জনগণের সমর্থন যা নিশ্চিত করবে, সে সরকার দৃঢ়পদে সমাজতন্ত্রের দিকে অগ্রসর হবে। শুধু এই পথেই দুঃখ, ক্লেশ ও যুদ্ধের অশ্রুতপূর্ব বিভীষিকা থেকে দেশ বাঁচবে। নতুন শ্রমিক ও কৃষক সরকার সমস্ত যুদ্ধমান দেশের কাছে অবিলম্বে একটি ন্যায্য ও গণতান্ত্রিক শান্তির প্রস্তাব দেবে।
এই সরকার অবিলম্বে বড় বড় ভূসম্পত্তি উচ্ছেদ করে চাষির হাতে জমি তুলে দেবে। শিল্পদ্রব্যের উৎপাদন ও বন্টনের উপর এই সরকার শ্রমিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং ব্যাংক সমূহের উপর একটি সাধারণ তত্ত্বাবধানের ব্যবস্থা করে তাকে রাষ্ট্রীয় একচেটিয়ায় পরিণত করবে। শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের পেত্রোগ্রাদ সোভিয়েত সর্বোদ্যোগী ও সর্বানুগত্যে প্রলেতারীয় বিপ্লব সমর্থনের জন্য রাশিয়ার শ্রমিক ও কৃষকদের আহ্বান করছে। সোভিয়েত এই আস্থা পোষণ করে যে গরিব চাষিদের সহযোগী শহুরে শ্রমিকেরা সমাজতন্ত্রের বিজয়ের জন্য যা অত্যাবশ্যক সেই বিপ্লবী শৃঙ্খলা পরিপূর্ণরূপে নিশ্চিত করবে। সোভিয়েতের দৃঢ় বিশ্বাস যে পশ্চিম ইউরোপীয় দেশগুলির প্রলেতারিয়েত সমাজতন্ত্রের লক্ষ্যের পরিপূর্ণ ও পাকাপাকি বিজয় সাধনে আমাদের সাহায্য করবে। বিপ্লব তাহলে জিতে গেছে বলে ভাবছেন? কাঁধ নাড়লেন তিনি। এখনো করবার আছে অনেক কিছু, খুবই বেশি, এ তো সবে শুরু। সিঁড়িতে দেখা হলো রিয়াজানোভের সঙ্গে, ট্রেড ইউনিয়নের সহসভাপতি। মুখখানা তার অন্ধকার, পাকা দাড়ি কামড়াচ্ছেন। চেঁচালেন, এ একেবারে পাগলামি পাগলামি, ইউরোপের মজুর এগিয়ে আসবে না, সমস্ত রাশিয়া। হতাশভাবে হাত নেড়ে ছুটে গেলেন তিনি। রিয়াজানোভ এবং কামেনেভ দুজনেই অভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন এবং দুজনকেই লেনিনের করাল জিহুভার কষাঘাত সইতে হয়েছে। অধিবেশনটা ছিল খুব গুরুত্বপূর্ণ। সামরিক বিপ্লবী কমিটির নামে ট্রটস্কি ঘোষণা করেন যে সাময়িক সরকারের অস্তিত্ব আর নেই। বলেন, বুর্জোয়া সরকারের বৈশিষ্ট্যই হলো লোক ঠকানো। আমরা শ্রমিক, সৈনিক ও কৃষক প্রতিনিধিদের সোভিয়েতগুলি বিশ্বে অভূতপূর্ব এক ব্যাপার করতে চলেছি। আমরা এমন এক ক্ষমতা প্রতিষ্ঠা করতে যাচ্ছি শ্রমিক, সৈনিক ও কৃষকদের প্রয়োজন মেটানো ছাড়া যার অন্য কোনো লক্ষ্য নেই। সভায় লেনিন এসেছিলেন। প্রচণ্ড এক অভিনন্দনোচ্ছ্বাসে সম্বর্ধিত হন। তিনি বিশ্বজোড়া সমাজতান্ত্রিক বিপ্লবের ভবিষ্যৎবাণী করে যান। আর জিনোভিয়েভ বলেন, আমরা আন্তর্জাতিক প্রলেতারিয়েতের ঋণ শুধেছি, ভয়ঙ্কর এক আঘাত হেনেছি যুদ্ধে, ভয়ঙ্কর এক আঘাত হেনেছি সমস্ত সাম্রাজ্যবাদী এবং বিশেষ করে জল্লাদ ভিলহেলমের বুকে। তারপর ট্রটস্কি উঠলেন, জানালেন বিজয়ী অভ্যুত্থানের খবর দিয়ে টেলিগ্রাম পাঠানো হয়েছে ফ্রন্টে, কিন্তু এখনো কোনো উত্তর আসেনি। শোনা যাচ্ছে পেত্রোগ্রাদের বিরুদ্ধে নাকি সৈন্য মার্চ করছে। তাদের সত্য কথা বলার জন্য একটি প্রতিনিধি দল পাঠাতে হবে। সভা থেকে চিৎকার উঠল, সারা রুশ ও সোভিয়েত কংগ্রেসের অভিপ্রায়ের অপেক্ষা না করিয়ে আপনারা সবকিছু ধার্য করছেন। ট্রটস্কি ঠান্ডা গলায় বললেন, পেত্রোগ্রাদ শ্রমিক ও সৈনিকদের অভ্যুত্থানেই সারা রুশ ও সোভিয়েত কংগ্রেসের অভিপ্রায় ধার্য হয়ে গেছে। দরজায় কোলাহলী জনতার ভেতর দিয়ে ধাক্কিয়ে পথ করে এসে দাঁড়ালাম বিরাট সভাকক্ষে। সাদা ঝাড় লণ্ঠনগুলোর নিচে সারি সারি আসনে দুপাশের যাবার পথ জুড়ে প্রতিটি জানলার পৈঠা, এমনকি মঞ্চের ধার পর্যন্ত ঠাসাঠাসি করে সারা রাশিয়ার শ্রমিক ও সৈনিকদের প্রতিনিধিরা উৎকণ্ঠে, নিঃশব্দে অথবা উদ্দাম উল্লাসে অপেক্ষা করছে সভাপতির ঘণ্টাধ্বনি। ঘরে তাপ ব্যবস্থা কিছু ছিল না। অস্নাত মানবদেহের শারীরিক উত্তাপেই গুমট গরম হয়ে উঠেছে কক্ষ। একাকার পিণ্ড থেকে সিগারেটের ধোঁয়া উঠে ভারী বাতাসে নোংরা একটা নীলাভ মেঘ রচনা করেছে। কর্তৃপক্ষীয়দের কেউ কেউ মাঝে মাঝে মঞ্চে এসে ধূমপান বন্ধের অনুরোধ জানাচ্ছেন। অমনি সবাই ধূমপাই অধূমপাই সকলেই চেঁচামেচি শুরু করে দিচ্ছে, সিগারেট খাবেন না কমরেড, সিগারেট খাবেন না। এবং তারপর ফের অম্লান বদনেই ধূমপান চালাচ্ছে। ওবুখভ কারখানার নৈরাজ্যবাদী প্রতিনিধি পেত্রভস্কি তার পাশে আমার জন্য খানিকটা জায়গা করে দিলেন। দাড়ি কামানো হয়নি, গা ময় নোংরা। সামরিক বিপ্লবী কমিটিতে 3 রাত বিনিদ্র খাটুনির পর টলছেন। মঞ্চে বসে আছেন পুরনো ইৎসেইকার নেতারা। উদ্দাম সোভিয়েতগুলোর উপর এই তাঁদের শেষ আধিপত্য। প্রথম দিন থেকেই কর্তৃত্ব চালিয়ে এলেও আজ সোভিয়েতগুলো তাঁদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছে। রুশ বিপ্লবের যে প্রথম পর্বটা এঁরা অত সাবধানে চালাতে চেয়েছিলেন, আজ তার সমাপ্তি। এদের সর্বপ্রধান 3 জন কিন্তু অনুপস্থিত। কেরেন্সকি এখন পালাচ্ছেন ফ্রন্টের দিকে, আর যেসব মফস্বল শহর পেরিয়ে যাচ্ছেন সবই উত্তাল হয়ে উঠছে।
বুড়ো ইগল চখেইদ যে অসীম বিতৃষ্ণায় যিনি ফিরে গেছেন তার জর্জীয় শৈলকোলে ক্ষয়রোগে ভুগছেন, আর ছিলেন না উদাত্ত চিত্ত সেরেতেলি, ইনিও ব্যাধিক্লিষ্ট, তাহলেও শেষবারের মতো ফিরে এসে এক পরাভূত অভিষ্ঠের বেদিতলে তাঁর সুচারু বাগ্মিতা নিবেদন করে যাবেন। গোৎস বসেছিলেন সেখানে দান, লিবের, বগদানভ, ব্রৈদো, ফিলিপভস্কি, সকলেরই ফ্যাকাশে মুখ, ফাঁপা চোখ, ক্ষিপ্ত। এদের নিচে দ্বিতীয় সারা রুশ সোভিয়েত কংগ্রেস ফুঁসছে, ফুটছে, আর তাদের সকলের মাথার উপরে রুদ্র তৎপরতায় কাজ চলেছে সামরিক বিপ্লবী কমিটির। অভ্যুত্থানের সবকটি সূত্র তার হাতে, ঘা মারছে নিখুঁত। রাত তখন 10:40। ঘণ্টা দিচ্ছিলেন দান, নিরীহ মুখ, টেকো মাথা, পরনে এক মিলিটারি সার্জনের বেঢপ উর্দি। সঙ্গে সঙ্গেই স্তব্ধতা নামল, তীব্র স্তব্ধতা, যা ব্যাহত হচ্ছিল কেবল দোরগোড়ায় লোকের ঠেলাঠেলি ও তর্কাতর্কিতে। আমাদের হাতে ক্ষমতা রয়েছে, সখেদে শুরু করলেন তিনি। এক মুহূর্ত ভাবলেন, তারপর নিচু গলায় বলে চললেন, কমরেড, এমন অদ্ভুত অবস্থায় এবং এমন অস্বাভাবিক মুহূর্তে সোভিয়েত কংগ্রেস বসলো যে আপনারা বুঝতে পারছেন কেন একটা রাজনৈতিক বক্তৃতা পেশ করা ইচ্ছেইকা নিষ্প্রয়োজন মনে করে। আপনাদের কাছে এটা আরো পরিষ্কার হবে যদি মনে করে দেখেন যে আমি একজন ইচ্ছেইকার সভ্য, অথচ ঠিক এই মুহূর্তেই আমাদের পার্টি কমরেডরা শীত প্রাসাদে গোলাবর্ষণ সইছে এবং ইচ্ছেইকা তাদের উপর যে কর্তব্য দিয়েছিল তা পালন করতে গিয়ে আত্মবিসর্জন দিচ্ছেন। চতুর্দিকে গোলমালের চিৎকার উঠল। ঘোষণা করছি, শ্রমিক ও সৈনিক প্রতিনিধি সোভিয়েতের দ্বিতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন উন্মুক্ত হল। সভাপতি মণ্ডলীর নির্বাচন হলো ছুটোছুটি ও শোরগোলের মধ্যে। আভানেজভ ঘোষণা করলেন যে বলশেভিক, বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারি ও আন্তর্জাতিকতাবাদী বেনশেভিকদের মধ্যে সম্মতিক্রমে স্থির হয়েছে যে সভাপতি মণ্ডলী হবে আনুপাতিক ভিত্তিতে। জন কয়েক বেনশেভিক লাফিয়ে উঠল প্রতিবাদে। দাড়িওয়ালা এক সৈনিক তাদের জবাব দিয়ে চেঁচালে, হ্যাঁ মনে রেখো, আমরা বলশেভিকরা যখন সংখ্যালঘু ছিলাম তখন কি করেছিলে? ফল দাঁড়ালো 14 জন বলশেভিক, 7 জন সোশ্যালিস্ট রেভলিউশনারি, 3 জন মেনশেভিক, 1 জন আন্তর্জাতিকতাবাদী। এটি গোর্কির গ্রুপ। দক্ষিণ ও মধ্যপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের পক্ষ থেকে হেন্ডেলমান ঘোষণা করলেন যে তাঁরা সভাপতি মণ্ডলীতে অংশ নিতে অস্বীকার করছেন। একই কথা জানালেন মেনশেভিকদের পক্ষ থেকে খিনচুক। আন্তর্জাতিকতাবাদী মেনশেভিকরা জানালো যে কতকগুলি ব্যাপার পরিষ্কার না হওয়া পর্যন্ত তারাও সভাপতি মণ্ডলীতে বসতে অক্ষম। কিছু করতালি আর চিৎকার। একজন চেঁচালো, আদর্শ ভ্রষ্ট, নিজেদের আবার বলেন সমাজতন্ত্রী। ইউক্রেনীয় প্রতিনিধিদের পক্ষ থেকে একটি আসন দাবি মঞ্জুর হলো। পুরনো ইৎসেইকা তখন নেমে এলেন মঞ্চ থেকে। তাঁদের জায়গায় দেখা দিলেন ট্রটস্কি, কামেনেভ, লুনাচার্স্কি, মাদাম কলন্তাই, নগিন। বজ্র নিনাদে উঠে দাঁড়ালো সভা। 4 মাস আগের ধিকৃত নিগৃহীত এক গোষ্ঠী থেকে আজ এই সর্বোচ্চ মঞ্চে অভ্যুত্থানের পূর্ণ জোয়ারে মহারাশিয়ার নেতৃত্বে বলশেভিকদেরকে বিপুলিনাই ঊর্ধ্বযাত্রা। কামেনেভ জানালেন বর্তমান কর্মসূচি: প্রথম, ক্ষমতা সংগঠন; দ্বিতীয়, যুদ্ধ শান্তি; তৃতীয়, সংবিধান সভা। লজভস্কি উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন, সমস্ত দলীয় ব্যুরোর সম্মতিক্রমে প্রস্তাব করা হচ্ছে পেত্রোগ্রাদ সোভিয়েতের রিপোর্ট শোনা ও আলোচনা করা হোক। তারপর বক্তৃতা দেবেন ইৎসেইকার সদস্যরা এবং বিভিন্ন পার্টি। তারপর কর্মসূচিতে যাওয়া যাবে। হঠাৎ এই সময়ে একটা নতুন ধ্বনি শোনা গেল। জনকোলাহলের চেয়ে অনেক বেশি জলদমন্দ্র, একরোখা, শঙ্কাজনক, কামানের ভোঁতা আওয়াজ। উদ্বেগে লোকে চাইতে লাগলো কুয়াশাচ্ছন্ন জানলার দিকে। ছড়িয়ে পড়ল কেমন একটা ক্ষিপ্ত উত্তেজনা। মার্তভ বক্তৃতা দেবার দাবি করে ভাঙা গলায় চেঁচালেন, গৃহযুদ্ধ শুরু হচ্ছে কমরেড। প্রথম প্রশ্ন হওয়া উচিত সংকটের শান্তিপূর্ণ সমাধান। নীতিগতভাবে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গৃহযুদ্ধ পরিহারের উপায় নিয়ে আমাদের জরুরি আলোচনা করতে হবে। রাস্তায় গুলি খেয়ে মরছে আমাদের ভাইয়েরা। এই মুহূর্তে সোভিয়েত কংগ্রেস উদ্বোধনের আগে যখন ক্ষমতার প্রশ্নটা নিষ্পত্তি করা হচ্ছে একটি বিপ্লবী পার্টির আয়োজিত সামরিক চক্রান্ত মারফত। তুমুল কোলাহলে তার কথাটা কিছুক্ষণ শোনা গেল না। সমস্ত বিপ্লবী পার্টিকে এই বাস্তব ঘটনাটা মোকাবিলা করতে হবে।
কংগ্রেসের সামনে প্রথম প্রশ্ন হলো ক্ষমতার প্রশ্ন, আর ইতিমধ্যে অস্ত্র বলে সে সমস্যা নিষ্পত্তি করা হচ্ছে রাস্তায়। এমন একটা ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে আমাদের, যা সমগ্র গণতন্ত্রের কাছে স্বীকৃতি পাবে। কংগ্রেস যদি বিপ্লবী গণতন্ত্রের কণ্ঠস্বর হতে চায়, তাহলে বর্ধমান গৃহযুদ্ধের সামনে হাত জোড় করে বসে থাকা তারা চলবে না। এই গৃহযুদ্ধের ফলে প্রতি বিপ্লবের এক বিপজ্জনক বিস্ফোরণ দেখা দিতে পারে। শান্তিপূর্ণ সমাধান সম্ভব একটি সম্মিলিত গণতান্ত্রিক কর্তৃত্ব গঠনে। অন্যান্য সমাজতান্ত্রিক পার্টি ও সংগঠনের সঙ্গে আলাপ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল নির্বাচন করা উচিত আমাদের। ওদিকে অনবরত জানলা দিয়ে আসছে কামান গর্জনের নিয়মিত ভাঙা ভাঙা আওয়াজ। পরস্পরকে শাসিয়ে চিৎকার করছে প্রতিনিধিরা। কামান নির্ঘোষে, অন্ধকারে, বিদ্বেষে, আতঙ্কে, স্পর্ধায় জন্ম নিচ্ছে নতুন রাশিয়া।